আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কক্সবাজার সরকারি কলেজের এসএসসি 27 ব্যাচের অর্থাৎ একাদশ শ্রেণীর সাময়িক পরীক্ষা অলরেডি চলমান। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের যে 25টা এমসিকিউ আছে সেগুলো সলভ করব এবং কোথায় কোথায় প্রশ্নে ভুল আছে সেটাও তোমাদের দেখিয়ে দিব। অলরেডি আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ অংশের সমাধান ক্লাসটা বা রেকর্ডেড ক্লাসটা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি। তোমরা অনেকে হয়তো এই ক্লাসটা করেছো, তো যারা করো নাই তারা গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো পদার্থবিজ্ঞানের মতো আজকে আমি উচ্চতর গণিতের 25টা এমসিকিউ সলভ করে দিব। সো তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে বা প্রশ্নে কোন অংশের মধ্যে ভুল আছে বা সঠিক তথ্য দেওয়া নাই সেটা আজকের ক্লাসটা করে তোমরা অনায়াসে বুঝে নিতে পারবা। চলো একসাথে ক্লাসটা শুরু করে দিই। সো উচ্চতর গণিত প্রথম পত্র আজকে আমরা সমাধান করব বহু নির্বাচনী অংশটা, আর যার বিষয়গুলো হচ্ছে 262। আজকে আমি যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে তোমাদের গ সেটের প্রশ্ন। সো যারা গ সেটে পরীক্ষা দিয়েছ তারা মাস্ট বি সিরিয়ালি প্রশ্নগুলো পাবে। যারা অন্যান্য সেটে পরীক্ষা দিয়েছ তারা একটু মিলাই নিবা আর তোমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিবা, যাতে তোমরা ফার্স্ট ইয়ার ফাইনালে ভালো করে প্রশ্ন অ্যান্সার করতে পারো। চলো ক্লাসটা একসাথে শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতেছ, এই প্রশ্নটা হলো একটা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের প্রশ্ন। এখানে 1 নম্বরে একটা নির্ণায়ক দেওয়া আছে, বলা হচ্ছে কি নির্ণায়কের মান কোনটি। সো এই নির্ণায়কটা দেখো একদম কলামে কি দেওয়া আছে, এক্স ওয়াই জেড, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, আর 3 নম্বর কলামে দেওয়া আছে 1 1 1। এখন এই ধরনের নির্ণায়কগুলোর বেশি তোমার অ্যান্সার হচ্ছে 0। কি হয় 0, কেন 0 হয় সেটা একটু আমি ব্যাখ্যা দিই। তাহলে দেখো 2 নম্বর কলামে ওয়াই প্লাস জেড আছে, এক্স প্লাস জেড আছে, এক্স প্লাস ওয়াই আছে, তবে এখানে এক্স নাই, এখানে ওয়াই নাই, এখানে জেড নাই, তবে যেগুলো পাশাপাশি দেওয়া আছে। সো তুমি 2 নম্বর কলামকে যদি নতুন করে সাজাও, অর্থাৎ 2 নম্বরের সাথে যদি 1 নম্বর যোগ করো, তাহলে এই কলামের মধ্যে কি কি চলে আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে। পরবর্তীতে যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম প্রত্যেকটা উপাদান হচ্ছে 1 1 1 হয়ে যাবে। তাহলে একটা নির্ণায়কের 2টা সারি বা 2টা কলাম যদি একই রকম হয়, নির্ণায়কের মান কিন্তু 0 হয়। এই থিওরিটা থেকে এখান থেকে এটার অ্যান্সার হবে 0। আরেকটা ব্যাপার, একটা নির্ণায়কের একটা সারি বা একটা কলামের প্রত্যেকটা উপাদান যদি 0 হয়, তাও কিন্তু নির্ণায়কের মান 0 হতে পারে। আরও অনেকগুলো 0 হওয়ার কারণ আছে, তোমরা দেখে নিবা, অথবা আমি পরবর্তী কোনো ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দেখো। পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে 2টা সারি 4টা কলাম, অর্থাৎ এটা 2/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4টা সারি, এখানে হচ্ছে একটা কলাম, অর্থাৎ 4টা সারি দেওয়া আছে, একটা কলাম দেওয়া আছে। বলা হচ্ছে কি পি কিউ এর ক্রম কত। তাহলে আমাদের পি আর কিউ এর ক্রম বের করতে হবে। পি আর কিউ এর ক্রম তোমাদের আমি একটু করে জানিয়ে রাখি, এই বিষয়টা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। সো ধরো একটা ম্যাট্রিক্স আছে, এটা হলো m/n ক্রমের। বি একটা ম্যাট্রিক্স আছে n/p ক্রমে। তুমি যদি কখনো এর সাথে বি গুণ করো, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে এটা গুণ করে আদৌ যাবে কি না। ধরো এই এমটা হচ্ছে তোমার সারির সংখ্যা, এই এনটা হচ্ছে কলামের সংখ্যা, তাহলে এটা এন হচ্ছে সারির সংখ্যা, পি হচ্ছে কলামের সংখ্যা। তাহলে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, তাহলে এটা মাস্ট বি গুণ করা যাবে। আর এটার গুণফল হবে কত, প্রথম ম্যাট্রিক্স থেকে কলাম সারি সংখ্যা আসবে, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম সংখ্যা আসবে। অর্থাৎ এখানে যদি তুমি এটা গুণ করো, এটা হবে m/p ক্রমের, m/p ক্রমের। এখন তুমি বলো পিটা যদি 2/4 হয় আর কিউ যদি 4/1 হয়, তাহলে দেখো এটার কলাম সংখ্যা আর এটার সারির সংখ্যা মিল আছে, তাহলে এটা অবশ্যই গুণ করা যাবে। তাহলে এটার রেজাল্ট হবে 2/1, অর্থাৎ এটার রেজাল্ট হবে 2/1 ক্রমের। সো এই প্রশ্নটার শুদ্ধ উত্তর কিন্তু এখানে অপশনে দেওয়া নাই। ঠিক আছে, তোমাদের প্রশ্নটা যেরকম ছিল হুবহু আমি টাইপ করে এটা সলভ করাচ্ছি। তাহলে তুমি প্রশ্ন যখন দেখবে এই প্রশ্নটার অপশনগুলো এভাবে দেওয়া আছে, 4/4, 5/5, 5/4, 4/5। এটার শুদ্ধ উত্তর হবে 2/1।
তাহলে এটার কিন্তু সঠিক অ্যান্সার এখানে দেওয়া নাই, হয়তো টাইপিং মিস্টেক ছিল, এটা একটু তোমরা বুঝে নিবা আর কি। এখন 3 নাম্বার প্রশ্নটা দেখো, বলা হচ্ছে কি নিচের কোনটি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য ধর আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। ধরো এখানে উপাদানগুলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, এ হচ্ছে 33। দেখো এটা একটা কিন্তু 3x3 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সটা তোমার যদি নিম্ন ত্রিভুজাকার হতে হয় তাহলে এই 3টা ভুক্তি মাস্ট বি 0 থাকতে হবে। যে কোনো ওয়েতে এই 3টা ভুক্তি কি থাকতে হবে? 0 থাকতে হবে। তাহলে নিচেরটা দেখতে একটা ত্রিভুজের মতো হলে এটাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকার। অথবা যদি এই 3টা ভুক্তি যদি বা উপাদান যদি 0 হয় আর উপরেটা দেখতে একটা ত্রিভুজের মতো মনে হয়, তাহলে এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন আমাদের যেহেতু নিম্ন ত্রিভুজাকার হতে বলছে, তাহলে এটা ত্রিভুজের মতো থাকতে হবে বা ত্রিভুজের মতো মনে হবে, এই 3টা ভুক্তি মাস্ট বি 0 হবে। এখন তুমি একটা ব্যাপার লক্ষ্য করো, ধরো এই যে আমরা ভুক্তি লিখলাম, এখানে যেমন A12, তারপর হচ্ছে A13, তারপর হচ্ছে A23, এদের রেজাল্ট কিন্তু 0 হতে হবে। 0 হতে হবে না? তাহলে এখানে এই যে 1 আমরা প্রথমে 1 লিখছি, এটা হচ্ছে সারির অবস্থান, আর যে 2 লিখলাম এটা হচ্ছে কলামের অবস্থান। অর্থাৎ একটা ভুক্তিকে আমরা এই যে IJ দিয়ে লিখি, এই IJ, I হচ্ছে সারিতে অবস্থান, যে হচ্ছে কলামের অবস্থান। তাহলে তুমি একটু দেখো তো, এখানে I এর চেয়ে কিন্তু J বড়, এখানে I এর চেয়ে J বড়, এখানে I এর চেয়ে কত? J বড়। তাহলে যে আইটা কার চেয়ে ছোটো? J এর চেয়ে ছোটো, অথবা জেটা কার চেয়ে বড়? I এর চেয়ে বড়। তাহলে এই যে 3টা ভুক্তি IJ 0 হবে কখন? যদি জেটা কার চেয়ে বড় হয়? I এর চেয়ে বড় হয়। এটা যদি নিম্ন ত্রিভুজাকার না বলে ঊর্ধ্ব ত্রিভুজাকার বলতো, তাহলে তো কিন্তু এই 3টা তোমার ভুক্তি কি হতো? 0 হতো। সেক্ষেত্রে কিন্তু আইটা কার চেয়ে বড় হতো? J এর চেয়ে বড় হতো। একটু খেয়াল রাখবো। ওকে, তাহলে এটার শুদ্ধ উত্তর হচ্ছে ক নাম্বার। আচ্ছা, এবার 4 নাম্বার প্রশ্নটা দেখো। 4 নম্বরে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এটা একটা কয় ক্রমের ম্যাট্রিক্স? 2x2 ক্রমের ম্যাট্রিক্স, যে 2টা সারি 2টা কলাম। সো 1 নম্বরে বলা হচ্ছে কি P=4 এর জন্য A ইনভার্স নির্ণয় করা যায় কি যায় না। তাহলে এটা যায় না বলছে, তো আমরা একটু টেস্ট করে দেখি। ইনভার্স ম্যাট্রিক্সের যে সূত্রটা আছে সেটা হলো A ইনভার্স সমান 1/ডিটারমিনেন্ট অফ A অ্যাডজয়েন্ট অফ A। ওকে, এখন ডিটারমিনেন্টের মান যদি কখনো 0 হয় সেটা কিন্তু ইনভার্স করা যাবে না। কারণ কেন? 1/0 যদি হয়, 1/0 মানে তো অনির্ণয়াকার। সো এটার তো বিপরীত ম্যাট্রিক্স হবে না। সো আমরা একটু ট্রাই করে দেখি এটা কি নির্ণয়, এটার ভ্যালু বের করে এটা ইনভার্স নির্ণয় করা যাচ্ছে কিনা। পি এর মান যদি আমরা এখানে 4 বসাই, তাহলে এই ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে? এখানে 4 বসালে এটা 1 হবে, এটা -1 হবে, এটা তো অলরেডি -8 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 8 হবে। এখন তুমি যদি এটার মান বের করো, তাহলে 8 কত? -8, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 1/0, তাহলে এটা তো কি করা যাচ্ছে না? ইনভার্স করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, দেখো P=5 এর জন্য একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। আচ্ছা, তাহলে P এর ভ্যালু আমরা 5 বসাই দেখি। P এর ভ্যালু যদি 5 বসাই, তাহলে এখানে কি দাঁড়াবে? P এর ভ্যালু যদি 5 বসাই, তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সটা কি আসতেছে? 5 - 3, 5 - 3 মানে এখানে 2 হবে। এটা তো অলরেডি -1 আছে, তাহলে এটা তো -8 আছে, তাহলে এখানে 5 + 4, তাহলে এটা 9 হবে। এখন এটাকে যদি তুমি বিস্তার করে দাও, অর্থাৎ এটার মান বের করো, তাহলে এটা 18 - 8, তাহলে কত আসতেছে? 10 আসতেছে। তাহলে এটা তো 0 হচ্ছে না, তাহলে এটা ব্যতিক্রমী নয়, অর্থাৎ এই অপশনটা আমাদের নিতে পারবো না। তাহলে এই নির্ণায়ক, এটাকে যদি আমরা নির্ণায়কে রূপান্তর করি, 2 1তম ভুক্তির অনুরাশি 1 কিনা আমরা একটু দেখি। তাহলে অনুরাশি বের করতে গেলে সারি কলাম অংশটা বাদ দিয়ে বাকিটাই হচ্ছে তার অনুরাশি। তাহলে 2 নম্বর সারির 1 নম্বর কলাম, এটা হচ্ছে কি 2 নম্বর সারির কয়ত নম্বর কলাম? 1 নম্বর কলাম। তাহলে 2 নম্বর সারি এটা
2 নম্বর সারে 1 নম্বর কলাম দেখো, 2 নম্বর সারে 1 নম্বর কলাম, এটা যদি বাদ দিই, এই -1 হচ্ছে তার অনুরাশি, -1 হচ্ছে তার কি অনুরাশি। তবে আমাদের বলছে কি বুক্তির অনুরাশি 1, বৃত্তের অনুরাশি কত 1। তবে এখানে যেহেতু বিজোড় অংশ, তাহলে এটার জন্য যেহেতু চিহ্ন মাইনাস হবে, সহগুণক বললে এটার রেজাল্ট কিন্তু 1 হইতো। তাহলে এখানে অনুরাশির ক্ষেত্রে মাস্ট বি -1 থাকার কথা ছিল। তাহলে তুমি যদি 1 এবং 3 শুদ্ধও ধরো, তাহলে 1 এবং 3 এটা হইতো, অ্যান্সার এটা আসতো। তবে এখানে যেহেতু অনুরাশি 1 দেখাইছে, তাহলে এটাতে কোনো কি নাই, শুদ্ধ উত্তর নেই। তাহলে এই প্রশ্নটাও ভুল। তাহলে এই প্রশ্নের মধ্যে সঠিক উত্তর কিন্তু দেওয়া নাই। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এখানে 1 নাম্বারটা শুদ্ধ, ঠিক আছে, মেন নিলাম, ইনভার্স করা যাচ্ছে না, ব্যতিক্রমী হচ্ছে না। 2 নাম্বার অপশনটা আমরা নিতে পারবো না। 3 নাম্বার অপশন যদি শুদ্ধ হতে হয়, তাহলে অনুরাশি এটাতে দেওয়া উচিত ছিল -1, ঠিক আছে। অথবা এটা যদি সহগুণক লিখে 1 দিত, তাহলে এটা আমরা শুদ্ধ বলে ধরে নিতাম। তাহলে যেহেতু অনুরাশি 1 বলছে, তাহলে অপশনের মধ্যে এখানে কি নাই, সঠিক উত্তর না। এই প্রশ্নটাও কিন্তু ভুল, মানে এখানে সঠিক উত্তর দেওয়া নাই। আমরা আরেকটা প্রশ্ন 2 নাম্বার পেলাম, এটাও কিন্তু এখানে কি শুদ্ধ উত্তরটা দেওয়া নাই। তাহলে তোমরা একটু বুঝে নিবা যে 2টা প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর কি দেওয়া নাই। ওকে, এরপরে দেখো 5 নাম্বার প্রশ্নটা। 5 নাম্বারে কি বলা হচ্ছে, এটাও ম্যাট্রিক্স নির্ণায়কের একটা প্রশ্ন। এখানে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সমান বলছে, তবে এটা সমান হতে গেলে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে, তারপর আমরা এক্স এর মান বের করব। আচ্ছা, এটাকে যদি ট্রান্সপোজ করি, তোমরা তো জানো ট্রান্সপোজ মানে কি সারি কলাম হয়ে যাবে, কলামটা সারিতে চলে যাবে। তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারিতে কি আছে 6 3, তাহলে 6 এখানে চলে আসবে, 3 এখানে চলে আসবে, তাহলে 5 - 2 এখানে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ। এখন দেখো ম্যাট্রিক্সের সমতা সমান, তো একটা জিনিস খেয়াল করবা, ম্যাট্রিক্সের সমতা মানে প্রত্যেকটা বুক্তি আর একটা অনুরূপ বুক্তির সমান। যেমন এখানে 5 আছে, দেখো এখানে 5 আছে, সো এখানে 3 আছে, দেখো এখানে 3 আছে। ওকে, তাহলে এবার বলো, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু মাস্ট বি -2, আর 2x - y = 6 হবে। সো তুমি এবার বলো ওয়াই এর মান আসতেছে -2, আর প্রথম বুক্তি যেটা আছে 2x - y হচ্ছে 6। তাহলে আমরা y এর মান যদি -2 বসাই, 2x কত আসবে? এটা যেহেতু -2, তাহলে এটা 2 4 হয়ে যাবে, সুতরাং x কত আসবে? 2 আসবে। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে 2। এটাই হচ্ছে তোমার শুদ্ধ উত্তর। প্রশ্নটা অনেক সুন্দর ছিল। ওকে, 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি p একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর। তাহলে 2টা ভেক্টর দেওয়া আছে, বলা হচ্ছে কি পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের অভিক্ষেপ কত। পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের অভিক্ষেপ, পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। সো প্রথমে পি এর মান যদি বের করি, ধরো এটার মান বের করতে হবে √, তাহলে এটা 5 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 25, 25 আর 9 কত হয় 34, 34 আর 4 এটা হবে কত 38 হবে নিচে। আর ডট গুণন করলে 5 দুগুণে 10, তাহলে 10 হবে। তারপর হচ্ছে 1 এর সাথে -3 গুণ করলে -3 হবে, -2 এর সাথে 2 গুণ করলে -4 হবে। তাহলে বলো এটা কি থাকতেছে 3 ডিভাইডেড বাই √38। এটাই হচ্ছে কি পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের অভিক্ষেপ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার খ নাম্বার। ওকে, এরপরে প্রশ্নটা একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে 7 এবং 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে বলছে। বলছে কি এখানে 7 বা 8 নাম্বার উত্তর দাও। একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরটা হচ্ছে এরকম 2i - 3j + 4k, আর বি একটা ভেক্টর দেওয়া আছে 4i + j - 3k। তাহলে দুটি ভেক্টর। তাহলে 7 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কি এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তাহলে কোন একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে গেলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হয়। যেহেতু লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বলছে, তাহলে প্রথমে লব্ধি বের করতে হবে। সো এটার যদি আমরা লব্ধি বের করি, লব্ধি ভেক্টর মানে কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুইটা যোগ করে দিলে তুমি লব্ধি পেয়ে যাবে। তাহলে এই দুইটা যোগ করো, 2 এর সাথে 4 যোগ করলে 6i হবে। তারপর হচ্ছে -3 + j, তাহলে -2j হবে। এরপর হচ্ছে কি 4 - 3k, 4 - 3k, 4k - 3k, তাহলে এখানে শুধু কে থাকবে, শুধু কি কে থাকবে। তাহলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমাদের বের করতে বলছে, মানে
ইটা সমান তুমি কি পাচ্ছ বলো, আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। সো এখানে এটার মান কত হবে, তাহলে 36, 36 আর 4 40, 40 আর 41, তাহলে এটা 41 হয়, উপর হবে 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা হচ্ছে অ্যান্সার। সো এটা কোনটা দেখো তো, তাহলে 1 ডিভাইডেড বাই √41, সেইটা হচ্ছে অ্যান্সার, ক নাম্বারটা। এটা তুমি নিজে নিজে বের করতে পারবো। 8 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি বি বরাবর এই রূপাংশ কোনটি। তাহলে বি বরাবর এই রূপাংশের সূত্রটা হচ্ছে এটা, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মানের বর্গ ইন্টু বি ভেক্টর। তুমি এখন নিজে টেস্ট করে এটার অ্যান্সার বের করতে পারো। সেটা কি, তাহলে দেখো প্রথমে এখানে তো অবশ্যই একটা বি ভেক্টর থাকবে, বি ভেক্টর অবশ্যই থাকবে। তাহলে বি ভেক্টর কত, বি ভেক্টরটা কত বল, 4i প্লাস জে মাইনাস 3k। তাহলে কোন কোন অপশনে 4i প্লাস জে মাইনাস 3k আছে, তাহলে কতে আছে, কতে আছে, তাহলে গতে নাই, ঘতে নাই, তাহলে এই দুইটা অপশন হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে এটা তুমি টেস্ট করার জন্য একটাতে 26 আছে, একটাতে √26 আছে, তাহলে আমরা বি এর মান বের করে কিন্তু এটা বলতে পারবো। বি এর মান বের করে বললে আরেকটা ব্যাপার হচ্ছে মান বের করার পরে কিন্তু এখানে স্কোয়ার করা আছে, স্কোয়ার করলে অবশ্যই রুট চলে যাবে। তাহলে এই যে ক নাম্বার হচ্ছে এটার অ্যান্সার, ক নাম্বার হচ্ছে এটার কি অ্যান্সার। আর যদি তুমি ডট গুণন করো তাও তুমি কিন্তু অ্যান্সার পাবে। এর সাথে বি এর ডট গুণন করো, সে এর সাথে বি এর ডট গুণন করলে তাহলে দেখো 2 এর সাথে 4 গুণ করলে কত, 2 এর সাথে 4 গুণ করলে 8 হবে। তারপরে -3 প্লাস জে মানে 1 আর কি, তাহলে এটা -3 হবে। তাহলে 4 তারপর হচ্ছে -3, তাহলে কত 3 4 12 হবে। তাহলে 8 - 15, তাহলে এখানে থাকবে -7। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, বুঝতে পারছো তো। তাহলে এভাবে তুমি নির্ণয় করবা, যদি বি বরাবর এই রূপাংশ না বলে এ বরাবর বি রূপাংশ বলে, তাহলে উপরে এ ডট বি হবে, নিচে এ এর ভেক্টরের মানের বর্গ ইন্টু এ ভেক্টর। ওকে, এরপরে আচ্ছা এরপরে 9 নাম্বার প্রশ্ন দেখো, 9 নাম্বার প্রশ্নটা কীভাবে দেওয়া আছে, বলছে কি নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্সের জন্য সত্য, কর্ণ ম্যাট্রিক্সের জন্য সত্য কোনটি। অপশনে দেওয়া আছে প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য হবে, প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য, প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান। তাহলে তোমাকে একটা কথা বলে দিই, কর্ণ ম্যাট্রিক্স ধরো একটা ম্যাট্রিক্স, তবে এটা কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে এই ম্যাট্রিক্সটাকে মাস্ট বি বর্গ হতে হবে। তাহলে বর্গ, আমি একটা ধরো বর্গ ম্যাট্রিক্স লিখলাম কীরকম 1 1 0 0, ধরো 0 2 0 0 0, ধরো 3, এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা কত 3/3 ক্রমের, 3/3 ক্রমের। তাহলে এটা একটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে এই যে তোমার এই মুখ্য কর্ণ বহির্ভূত ভুক্তিগুলো মাস্ট বি 0 থাকতে হবে, মাস্ট বি কি 0 থাকতে হবে। তবে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি তোমার এই যে 3টা ভুক্তির মধ্যে যে কোনো 2টা কিন্তু 0 থাকতে পারে, যে কোনো 2টা 0 হলে কিন্তু কি কর্ণ হবে। তবে কর্ণ ম্যাট্রিক্সের শর্তে বলা আছে ম্যাট্রিক্সটা বর্গাকার হবে, মুখ্য বা প্রধান কর্ণের বহির্ভূত ভুক্তিগুলো অবশ্যই কি শূন্য হতে হবে। সো আমাদের প্রথমে যে অপশনটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে কি প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য, তাহলে এটা তো কখনো হবে না। প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য হবে, তাহলে এটা শুদ্ধ। প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হবে, হ্যাঁ এটা সমান হতে পারে। ধর এটা যদি সমান হয় 2 2 2 হয়, তাহলে সেটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, তবে সেটার প্রকৃত নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কেমন? সো এখানে 2 এবং 3 হচ্ছে এটার শুদ্ধ উত্তর, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে কি এটার শুদ্ধ উত্তর। 10 নম্বর প্রশ্নটা, এটা একটা নবম অধ্যায়ের 9a এর লিমিটের অংশ থেকে দিছে, লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 ডিভাইডেড বাই x। তাহলে এটার অ্যান্সার কত? তাহলে আমরা যখন অন্তরীকরণ শেষ করি লিমিটের ম্যাথগুলোকে এল হসপিটাল নিয়ম অনুসারে করি, অর্থাৎ উপরে নিচে অন্তরীকরণ করে কিন্তু ডিরেক্টলি লিমিট বসানো যায়, ঠিক আছে। লবেয়ার হরে যদি তুমি অন্তরীকরণ করো, আচ্ছা তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী পাবো দেখো, এখানে তো √x আছে, তাহলে √x-এর অন্তরীকরণ কত 1/2 √x মানে 1 - x। তাহলে 1 - x-কে যদি আবার অন্তরীকরণ করো 0 - 1, তাহলে এখানে একটা -1 থাকবে, তারপর হচ্ছে মাইনাস এখানে 1-এর অন্তরীকরণ তো 0 আর x-এর অন্তরীকরণ অবশ্যই 1। তাহলে ফাইনালি কী পাচ্ছ বলো তো, লিমিট x টেন্ডস টু 0 - 1 ডিভাইডেড বাই 2
ওয়ান মাইনাস এক্স। এখন তুমি জিরো বসাও, এক্সের জায়গায় যদি জিরো বসাই দাও তাহলে দেখো এটার আনসার কি আসতেছে, মাইনাস ওয়ান আসতেছে, 2√1 মাইনাস জিরো, তাহলে -1/2, এটা হচ্ছে আনসার, -1/2। তোমরা যারা ফার্স্ট ইয়ারে এখনও অন্তরীকরণটা করো নাই তাদের হয়তো এটা একটু কঠিন মনে হতে পারে, তবে যখন তুমি পূর্ণাঙ্গ অন্তরীকরণ করে ফেলবা, লিমিটের প্রত্যেকটা ম্যাথ লবে এবং হরে একবার সর্বোচ্চ 2বার তুমি যখন অন্তরীকরণ করবা তাহলে দেখবে প্রত্যেকটা ম্যাথে তুমি লিমিটটা ডিরেক্টলি বসাই দিতে পারবা। লিমিট বসাই দিলে তুমি এখান থেকে আনসারটা সহজে বের করতে পারবা। এটা হচ্ছে খুব সহজে লিমিট অংশের ম্যাথগুলো সমাধান করার একদম সহজ একটা পদ্ধতি। ওকে, 11 নাম্বার দেখো, এটাও কিন্তু লিমিটের অংশ। লিমিট থেকে দেওয়া হয়েছে, বলা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x⁴ হলে এটার অ্যান্সার কত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কিন্তু ই। এটার অ্যান্সার কত? ই। অনেকে 1/e দেখাইতে পারো, e² দেখাইতে পারো, 1 দেখাতে পারো, তবে এটার অ্যান্সার হচ্ছে ই। তোমাদের একটা টেকনিক শিখাই দিই কেমনে তুমি মনে রাখবা এটার অ্যান্সারটা। তাহলে জাস্ট MCQর জন্য একটা শর্টকাট কনসেপ্ট মনে রাখবা। 1 নাম্বার যেটা তোমাকে মনে রাখতে হবে, লিমিট x টেন্ডস টু 0 1 + x এর পাওয়ার যদি 1/x হয়, অথবা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x এর পাওয়ার যদি x থাকে, অথবা তোমার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x এর পাওয়ার যদি x ± a হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় এটা রেজাল্ট হবে কিন্তু ই। এটাও ই, এটাও ই, এটাও ই। ঠিক আছে, তাহলে তোমাকে মনে রাখতে হবে কি, লিমিট হিসাবে যখন 0 থাকবে 1 + x এর পাওয়ার যদি 1/x হয় তখন ই হবে। যদি লিমিট হিসাবে ইনফিনিটি থাকে, পাওয়ার কিন্তু x থাকবে ভিতরে, 1/x থাকবে, তখন কিন্তু ই হবে। তাহলে এই সেম কনসেপ্টটা যদি x এর সাথে ± a থাকে, মানে একটা যে কোনো একটা সংখ্যা থাকে, ধরো x + 2, x - 2, x + 6 যদি হয়, তার রেজাল্টও কিন্তু ই হবে। সো এটার অ্যান্সার হচ্ছে ই। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, এবার 12 নম্বর প্রশ্নটা দেখো। 12 নম্বরও একটা লিমিট অধ্যায়ের ম্যাথ, অর্থাৎ 9a থেকে দেওয়া। বলা হচ্ছে লিমিট y টেন্ডস টু a y⁵2 মাইনাস a⁵2 √y মাইনাস √a ইকুয়াল কত। এটার অ্যান্সার হচ্ছে কত, 5a²। 5 কত, a²। এটাও একটা সূত্র দেখে আসছে। তাহলে সূত্রটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু x⁴n মাইনাস a⁴n x⁴l মাইনাস a⁴l হলে এখানে n/l a⁴n−l লেখা যায়, n মাইনাস কত l। তাহলে দেখো এখানে y এর পাওয়ার হচ্ছে 5/2, a এর পাওয়ার 5/2, এখানে y এর পাওয়ার 1/2, a এর পাওয়ার 1/2, যেহেতু রুট আছে তাহলে কি লেখা যাবে, 5/2, যেহেতু l এর মান 1/2 তাহলে এটা হচ্ছে 1/2 লিখতে পারবা, a এর পাওয়ার 5/2 মাইনাস 1/2, তাহলে 2 চলে যাবে, 5 থাকবে। এখানে লসাগু যদি 2 নাও তাহলে দেখো 4/2 হয়, তাহলে এখানে 5a² হচ্ছে এটার অ্যান্সার। 5 কত, a²। তাহলে এটার সূত্রটা একটু মনে রাখবে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, ddx অফ a⁵ সমান কত। তাহলে দেখো আমাদেরকে বলছে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে এখানে x এর কোনো সিটে ফুটাও নাই, আছে নাই, তাহলে এটার অন্তরীকরণ কত, 0। কারণ কনস্ট্যান্টের অন্তরীকরণ 0 মনে রাখবা। আমরা অন্তরীকরণ করব যে কোনো একটা চলকের সাপেক্ষে, সেখানে যদি ওই চলকটাই উপস্থিত না থাকে তাহলে সেটা ধ্রুবপদ হিসাবে বিবেচিত হবে, যার অন্তরীকরণ হচ্ছে ডিরেক্ট 0। তাহলে এটার অন্তরীকরণ হবে কত, 0। ওকে, 14 নম্বর প্রশ্নটা, এটাও একটা লিমিটের প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো ddx অফ log 2 ভিত্তিক x সমান কত। 2 ভিত্তিক x, এটার একটা সূত্র আছে, তুমি সূত্রটা দিয়ে ইজিলি করে নিতে পারবা। সেটা হচ্ছে কি ddx অফ log a ভিত্তিক x, a ভিত্তিক x এর ডিরেক্ট অন্তরীকরণ হচ্ছে 1/x log a ভিত্তিক e। তাহলে এটাকে তুমি আরও কীভাবে লিখতে পারবা, 1/x a ভিত্তিক e কে 1/log e ভিত্তিক a লিখতে পারবা। যেহেতু 1/, করে লিখবো, ভিত্তিটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। এটা আমরা ক্লাস 9-10-এও কিন্তু পড়ে আসছি। তাহলে ই ভিত্তিক লগকে তো আমরা লন বলি, তাহলে এটাকে 1/x ln a লিখতে পারবো। লন কত, a লেখা যাবে। এখন তুমি বলো
ডিডি এক্স অফ লগ 2 ভিত্তিক এক্সে কি লিখতে পারবা, যদি এ ভিত্তিক এক্সকে 1/x লন এ লেখা যায় তাহলে এটাকে আমরা মাস্ট বি এটা লিখতে পারবো না 1/x লন 2, 1/x কত লন 2, তাহলে এখানে এটার অ্যান্সার হবে 1/x লন 2। অথবা তোমার যদি প্রশ্নে উত্তর এভাবে থাকে 1/x লগ কত 2 ভিত্তিক ই, তাহলে এটাও কিন্তু শুদ্ধ হবে, 2 ভিত্তিক কত ই, এটা কিন্তু শুদ্ধ হবে। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা, এটাও একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ। এখানে বলা হচ্ছে ডিডিএক্স অফ 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত। তাহলে ই বাদ দিয়ে যদি যে কোনো কিছুর পাওয়ার থাকে, চলক থাকে, সেটাকে আমরা এ টু দি পাওয়ার এক্সের মতো করে করি, এ টু দি পাওয়ার এক্সের মতো। তাহলে অনেকে হয়তো এটা জানো, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটার অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। যদি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স হয়, এটার অন্তরজ হচ্ছে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। যদি তোমার ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স হয়, এটা হবে এ টু দি পাওয়ার এক্স লন এ। এ টু দি পাওয়ার এক্স কত লন এ। ই এর পাওয়ার যদি চলকটা থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্সের মতো করবা, যদি ই বাদ দিয়ে যে কোনো কিছুর পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্সের মতো করতে হবে। তাহলে এটা যদি 5 টু দি পাওয়ার এক্স হবে, তাহলে বলো এটার রেজাল্ট কী হবে, 5 টু দি পাওয়ার এক্স লন 5 কত, বুঝতে পারছো তো? 5 টু দি পাওয়ার এক্স কত লন 5, এটা হচ্ছে অ্যান্সার। সূত্র জানলে তুমি এটার অ্যান্সার বের করতে পারো। 16 নম্বর প্রশ্নটা দেখো, কট থিটা ইকুয়াল -5/12 দেওয়া আছে। আচ্ছা, বুঝলাম কট থিটা ইকুয়াল -5/12, যেখানে শর্ত হচ্ছে কি সাইন ঋণাত্মক হবে, সাইন কি হবে ঋণাত্মক হবে, আর কস থিটা এর ভ্যালু কত বের করতে বলছে। তাহলে আমরা তো জানি কটের ক্ষেত্রে কস বাই সাইন লেখা যায়, কট থিটাকে কস বাই সাইন লেখা যায়। তাহলে যদি সাইনটা ঋণাত্মক হয় তাহলে মাস্ট বি কসকে কী হতে হবে, ধনাত্মক হতে হবে। আর কস যদি ঋণাত্মক হয়, সাইনকে মাস্ট বি ঋণাত্মক হতে হবে। ওকে, এখন তোমার এখানে যেটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যদি একটু চিত্র দিয়ে ব্যাখ্যা করি, চিত্র দিয়ে ব্যাখ্যা করলে কি হবে দেখো তো। চিত্র দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম, যেহেতু কট বলছে, তাহলে কট থিটা যদি থিটা হয়, কট মানে কত, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে 5, এখানে হবে 12, তাহলে অতিভুজ হবে কত 13। তাহলে যেহেতু কজের ভ্যালু বাইর করতে বলছে, তাহলে কস থিটা তো ধনাত্মক হবে বলছে, যেহেতু সাইন ঋণাত্মক, তাহলে কস থিটা মানে কত ভূমি বাই অতিভুজ, তাহলে 5 ডিভাইডেড বাই কত 13, 5 ডিভাইডেড বাই 13 হবে এটার অ্যান্সার, এই 5 ডিভাইডেড বাই 13। যদি সাইনটা ধনাত্মক বলতো তাহলে কস কিন্তু ঋণাত্মক হতো। বুঝতে পারছো বিষয়টা এখন? ঠিক আছে, তখন অ্যান্সার হইতো কত -5/30, -5/30। আরেকটা ব্যাপার, এই যে দেখো, এই সম্পর্কিত কনসেপ্টগুলোতে 5 আর 12 থাকলে অতিভুজ সব সময় 13 হবে, আর 13 আর 12 থাকলে সব সময় 5 হবে। 5, 12, 13 মনে রাখবা, 5, 12, 13। আচ্ছা, এরপরে 17 নম্বর প্রশ্নটা, এটা একটা সিরিজের ম্যাথ। দেখো, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট ডট সাইন স্কোয়ার 90 ডিগ্রি। দেখো এখানে বারবার করে 10 ডিগ্রি করে কিন্তু বাড়ছে, তাই না? তাহলে আমরা এই সিরিজটা যদি এখানে লিখি তাহলে কি আসবে, সিরিজটা লিখলে তাহলে দেখো এখানে 30 আসবে, এরপরেরগুলা কি সাইন স্কোয়ার বলো 40 ডিগ্রি আসবে, প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি আসবে, 50 ডিগ্রি আসবে। ঠিক আছে, 10 ডিগ্রি করে বাড়তেছে আর কি। এরপরে সাইন স্কোয়ার কত 60 ডিগ্রি আসবে, প্লাস সাইন স্কোয়ার 80, আচ্ছা 70 একটা আছে, 70 ডিগ্রি আসবে, প্লাস সাইন স্কোয়ার কত 80 ডিগ্রি আসবে, আরেকটা তো 90 ডিগ্রি আছে। তাহলে কয়টা পদ হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে পদের সংখ্যা কত, পদের সংখ্যা আসতেছে 9। এই যে পদের সংখ্যা, তুমি এটাকে n ধরতে পারো, পদের সংখ্যা n সমান কত 9। এখন পদের সংখ্যা যদি বিজোড় হয়, আর দেখো এখানে দ্বিতীয় পদ থেকে যদি আগের পদটা বিয়োগ করি, তাহলে এটা কি হচ্ছে বলো তো, এটা একটা বারবার 10 ডিগ্রি করে বাড়তেছে, তাহলে এটা একটা সমান্তর দ্বারা হচ্ছে। তাহলে এখানে এটার সমষ্টি তুমি ইজিলি বাইর করবা, সেটা হচ্ছে কি n+1 ডিভাইডেড বাই 2। n+1 ডিভাইডেড বাই 2 হলে দেখো n এর ভ্যালু তো 9, 9+1 ডিভাইডেড বাই 2, তাহলে 10 ডিভাইডেড বাই 2, তাহলে এটা রেজাল্ট হবে কত 5। একদম ইজিলি করে ফেলতে পারবা, রেজাল্ট হবে কত 5। কথাটা বুঝছো? এভাবে তুমি বের করবা সিরিজে যদি এগুলো দেওয়া থাকে। 18 নম্বর প্রশ্নটা এখানে বলা, এটাও একটা সিরিজের ম্যাথ।
কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কজ স্কোয়ার 120 ডিগ্রি প্লাস থিটা হলে এটার অ্যান্সার একদম চোখ বন্ধ করে 3/2 দেখাই দিবা। এটাও তুমি করেও করতে পারো, মুখস্থ রাখতে পারো। আর এখানে 120 না দিয়ে যদি 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, তাও কিন্তু রেজাল্ট এটা। কজ স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ার দিলেও কিন্তু রেজাল্ট কী হবে, 3/2 হবে, মনে রাখবা। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে আসা একটা প্রশ্ন, tan a প্লাস tan a ইন্টু tan b প্লাস tan b ইকুয়াল 1 হলে a প্লাস b সমান কত? আচ্ছা, আমরা এই যে tan a ইন্টু tan b কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে দেখো তো, tan a প্লাস tan b ইকুয়াল 1 মাইনাস tan a ইন্টু কত, tan b। tan a ইন্টু কত, tan b। এই যে আমি জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসছি, বুঝছো? এটা নিয়ে আসলাম। এখন এই অংশটা দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে ভাগ দিলে কি দাঁড়াবে, ভাগ দিলে দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল 1 থাকবে। দেখো এটা একটা কিন্তু সূত্র গেছে, tan a প্লাস b এর সূত্র। tan a প্লাস b এর সূত্র কি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। tan a মাইনাস b এর সূত্র কি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। প্লাসের ক্ষেত্রে লব এ প্লাস হরে মাইনাস, আর মাইনাসের সূত্রের ক্ষেত্রে লব এ মাইনাস হরে প্লাস। তাহলে এটা কিসের সূত্র বলো তো, tan a প্লাস b। তাহলে tan a প্লাস b, তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে tan কত ডিগ্রির মান 1 বলো তো, tan 45 ডিগ্রির মান 1, আর 45 ডিগ্রির মান 1, সরি tan 5/4। tan যদি চলে যায় তাহলে a প্লাস b ইকুয়াল কত আসবে, 5/4 আসবে। এই 5/4 এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, এরপরে দেখো 20 নাম্বার প্রশ্নটা বলছে কি 2p প্লাস 2q প্লাস 2 আর ইকুয়াল 3π হলে tan p প্লাস q এর মান নিচের কোনটি? অপশনের মধ্যে মাইনাস tan r দেওয়া আছে, মাইনাস cot r দেওয়া আছে, tan r দেওয়া আছে, cot r দেওয়া আছে। তুমি যদি কনসেপ্টটা না বুঝো এই সহজ প্রশ্নটাও কিন্তু তোমার ভুল হতে পারে। প্লাস 2q প্লাস 2 আর ইকুয়াল 3π দেওয়া আছে, আমরা একটু p প্লাস q প্লাস r এর ভ্যালু বাইর করলে 2 দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে কি লেখা যাবে, p প্লাস q প্লাস r ইকুয়াল 3π ডিভাইডেড বাই কত, 2। সো এখান থেকে যদি তুমি কি করো, p প্লাস q এর ভ্যালু বাইর করো তাহলে 3π ডিভাইডেড বাই 2 মাইনাস কত লেখা যাবে, r লেখা যাবে। উভয় পাশে যদি আমরা tan গুণ করি তাহলে দেখো tan p প্লাস q সমান কি লিখতে পারবা, tan 3π ডিভাইডেড বাই 2 মাইনাস কত, r। ঠিক আছে, এখন দেখো এই 3π/2 মানে π/2 এর কত, 3 গুণ, অর্থাৎ এটা 270 ডিগ্রি। যেহেতু π/2 এর সাথে 3 আছে তাহলে বিজোড় গুণিতক tan এর পরিবর্তে কি হবে, cot। তাহলে 270 মাইনাস 3π/2 মানে 270 মাইনাস r, মাইনাস r মানে কত, 270 মাইনাস r মানে 270 সে একটু করে কম হলে অবশ্য তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ, tan এবং cot পজিটিভ, তাহলে এখানে অবশ্য tan পজিটিভ হবে। তাহলে এখানে এটার ভ্যালু আসবে cot r, কত আসবে, cot r। এটা হচ্ছে অ্যান্সার, cot r। এটা হচ্ছে কত, cot r। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নটা দেখো। 21 নম্বরে বলা হচ্ছে কি, দেখো cos 2 এর মান কত? তাহলে তিনটা অপশন দেওয়া আছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, 2 cos স্কোয়ারে মাইনাস 1, 1 মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই sec স্কোয়ারে। আমরা একটু দেখি cos 2 এর কিছু কিন্তু সূত্র আছে। এই যে দেখো cos 2a সমান লেখা যায় হচ্ছে কি, cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ। এখন তুমি যদি cos স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ার লিখো তাহলে cos স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা বাই এ আসবে আর কি। তাহলে 1 মাইনাস কত, 2 সাইন স্কোয়ার এ আসতেছে। আবার যদি তুমি কি করো, সাইনকে চেঞ্জ করো তাহলে সাইন স্কোয়ারকে 1 মাইনাস cos স্কোয়ার লেখা যাবে। তাহলে এখানে কি আসবে, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার, যেহেতু শুরুতে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, 1 প্লাস cos স্কোয়ার এ। তাহলে দেখো 2 cos স্কোয়ার এ মাইনাস কত, 1 লেখা যাচ্ছে। ঠিক আছে, আবার cos 2a কে তুমি tan এ কনভার্ট করে লিখতে পারবা, সেটা হচ্ছে কি 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। আবার আমরা কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কত, 1 জানি।
তাহলে এখান থেকে তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে কি sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা লিখতে পারবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা sec স্কোয়ার থিটা, অর্থাৎ sec স্কোয়ার এ লেখা যাবে। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই এটাকে তুমি কি লিখতে পারবা sec স্কোয়ার এও লিখতে পারবা। এই যে cos 2 এ সমান এটা লেখা যায়, cos 2 এ সমান তুমি 1 মাইনাস 2 sin স্কোয়ার লেখা যায়, cos 2 এ সমান 2 cos স্কোয়ার এ মাইনাস 1 লেখা যাবে, cos 2 এ সমান 1 মাইনাস tan স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার অথবা 1 মাইনাস tan স্কোয়ার ডিভাইডেড বাই sec স্কোয়ারে লিখতে পারবো। এখন বলো তুমি এটার অ্যান্সার কী হবে, বুঝতে পারছো এখন ব্যাপারটা? তাহলে দেখো এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। ঠিক আছে, এটা sec স্কোয়ার না দিয়ে যদি 1 প্লাস tan স্কোয়ার দিত সেটাও হতো। তাহলে এখানে তিনোটাই হবে এটার শুদ্ধ উত্তর, তিনোটা হবে কি শুদ্ধ উত্তর। ওকে, তারপরে দেখো 22 নম্বর প্রশ্নটা। 22 নম্বর বলা হচ্ছে কি -2 -3 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? তাহলে এটা একটা সরলরেখার প্রথম অধ্যায়ের অংশ। তাহলে -2 -3 পোলার স্থানাঙ্ক, তাহলে পোলার স্থানাঙ্ক মানে তোমাকে বের করতে হবে আর থিটা। দেখো আর এর ভ্যালু দেওয়া আছে √13 √13 √13, তাহলে আর তোমাকে বের করার দরকার নেই, তোমাকে থিটা বের করলে তুমি অ্যান্সার বের করতে পারবো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি দুটোটাই কিন্তু মাইনাস, দুটোটা মাইনাস হলে কোন চতুর্ভাগে যাবে? তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগের আমরা যখন এন্টি ক্লকওয়াইজ করবো তখন 180-এর চেয়ে বড় মান থাকবে, 270-এর চেয়ে কি ছোটো থাকবে। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি। এখানে তৃতীয় চতুর্ভাগের থিটা কি হবে? পাই প্লাস tan ইনভার্স কত y ডিভাইডেড বাই এক্স। তাহলে এখানে যদি মান বসিয়ে দাও পাই প্লাস tan ইনভার্স, তাহলে দেখো এখানে y এর ভ্যালু হচ্ছে কত -3 আর এটা হচ্ছে -2। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে মান বের করলে অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা আমি একটু করে দিই, ধরো এটা পাই মানে 180 প্লাস 180 প্লাস এখানে ভ্যালুটা কত আসতেছে tan ইনভার্স কত দেওয়া আছে 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 180 যদি করি আমরা, প্লাস 180 যোগ করলে এখানে আসবে কত 200। তো আচ্ছা এটার মান একটু বলে দিই 56.31 আসবে। তাহলে এটা যদি তুমি যোগ করো তাহলে 236 দশমিক কত 309, 36.309। তাহলে 300 তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা তুমি বের করবো। ঠিক আছে, এখানে 4টা চতুর্ভাগে মান কীরকম হয় সেটা তোমাকে কার্তেশিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্তেশিয়ানের বের করার যে বিষয়গুলো আছে একটু শিখে নিতে হবে। ওকে, 23 নম্বর প্রশ্নটা -2 3 4 -7 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? তাহলে একটা অন্তর্বিভক্তির সূত্র আছে আর একটা বহির্বিভক্তির সূত্র আছে। তাহলে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে বলছে। তাহলে এক্স অক্ষের উপর বুস জিরো নাকি কোটি জিরো বলো তো? এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কিন্তু কোটি জিরো, আর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর বুস জিরো। তাহলে তুমি অন্তর্বিভক্তির কোটি সমান 0 ধরলে কিন্তু অনুপাতটা পেয়ে যাবে। এটা হচ্ছে একটু চালাকি করা। তাহলে অন্তর্বিভক্তির কোটি যদি বের করো তাহলে কোটির সূত্র কি? কোটির সূত্র m1y2 প্লাস m2 y1 m1 প্লাস m2 ইকুয়াল কত ধরবা 0। তাহলে এখন মানটা বসিয়ে দাও, মান বসাই দিলে দেখো y2 মানে কত -7, তাহলে -7 m1 প্লাস তাহলে y1 মানে কত 3, তাহলে 3 m2। তাহলে এখানে m1 প্লাস কত থাকবে m2 ইকুয়াল 0। দেখো এটা 8 গুণন করলে তো অলরেডি চলে যাবে। তাহলে -7 m1 প্লাস 3 m2 ইকুয়াল 0 আসবে। তাহলে 7 m1 সমান তুমি কি লিখতে পারবা 3 m2 লিখতে পারবা। এটা যদি তুমি ভাগ দিয়ে দাও তাহলে m1 ডিভাইডেড বাই m2 সমান 3 ডিভাইডেড বাই 7, অর্থাৎ তোমার অনুপাতটা হচ্ছে কত 3:7। 3 কত 7, 8 3:7 হচ্ছে এটার শুদ্ধ উত্তর। যদি তোমার বিন্দুটা ওয়াই অক্ষকে বিভক্ত করে বলতো তাহলে তুমি বুঝ সমান 0 ধরে করতে পারতো। আর বুঝের ক্ষেত্রে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অন্তর্বিভক্তির ক্ষেত্রে উপরেও প্লাস নিচেও প্লাস, আর বহির্বিভক্তির ক্ষেত্রে উপরেও মাইনাস নিচেও কি মাইনাস। এগুলো একটু মনে রাখবা। 24 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে কি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে এবং
এর ক্ষেত্রফল বর্গ একক হলে কত? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে পুরোপুরি একটা অসম্পূর্ণ প্রশ্ন, এখানে অনেকগুলো তথ্য মিসিং। সেটা হচ্ছে আমি তোমাদের বলি, একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, যার মধ্যে একটা হচ্ছে অজানা মান দেওয়া আছে, বুঝে দেওয়া নাই, খুঁটিয়ে দেওয়া নাই। তাহলে এখানে তোমাকে বলতে পারতো কি এটার ক্ষেত্রফল যদি এত বর্গ একক হয়, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো, অথবা এক্স আর ওয়াই এর সম্পর্কিত একটা অংশ বের করো। সো এখানে তোমাকে কিছু অংশ দেওয়া আছে, কিছু অংশ দেওয়া নাই, সেজন্য এই যে 24 নাম্বার প্রশ্ন এটাও কিন্তু কি, এটাও কিন্তু ভুল, মানে এটাও কি নয়, এখানে সঠিকভাবে দেওয়া না, এখানে কিছু তথ্য কি আছে, মিসিং আছে। ওকে, আচ্ছা লাস্ট যে প্রশ্নটা 25 নাম্বার দেখো, এটা একটা ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্ন, যেটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে আসছে। এটা একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স, 2টা সারি 2টা কলাম আছে। বলছে কি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ এর মান কত? তাহলে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কখনই হবে যদি তাকে নির্ণায়কে রূপান্তর করে তার মান 0 আসে। সকল ম্যাট্রিক্সকে কিন্তু নির্ণায়কে রূপান্তর করা যাবে না। যে সকল ম্যাট্রিক্স বর্গাকার, অর্থাৎ হয় 2x2 ক্রমের অথবা 3x3 ক্রমের সারি এবং কলাম সংখ্যা সমান, তাদেরকেই মূলত নির্ণায়কে রূপান্তর করে ভ্যালু বের করা যাবে। সো এই ধরনের একটা বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হতে হলে তাকে আমরা ব্যতিক্রমী বলবো। সো এখানে যেহেতু এটাকে ব্যতিক্রমী অলরেডি তারা বলে দিছে, তাহলে আমরা এটা নির্ণায়কের মান 0 ধরবো, অর্থাৎ এটা বিস্তার করে 0 ধরলে হয়ে যাবে, এটার সাথে এটা গুণ, অর্থাৎ a-3 ইন্টু a+4 মাইনাস, এদিকে 2টা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে এইট ইকুয়াল কত আসবে? 0 আসবে। এটা গুণ করে দাও, তাহলে a² প্লাস 4a মাইনাস 3a, তারপরে কত -12 মাইনাস 8 ইকুয়াল কত? 0 আসবে। সো এখানে দেখো a² প্লাস এ কত -20 ইকুয়াল কত? 0 হচ্ছে। আমরা এটাকে মিডল টার্ম করব, তাহলে a² প্লাস কত লেখা যাবে? 5a মাইনাস 4a মাইনাস 20 ইকুয়াল 0। তো এখান থেকে এ যদি তুমি কমন নাও, a+5 হবে, আর -4 কমন নিলে a প্লাস কত 5 হবে ইকুয়াল 0। আচ্ছা, আমরা এখানে কি পাচ্ছি বলো তো? এখানে পাচ্ছি কি, একটা হচ্ছে a+5 আর একটা হচ্ছে কি a-4 ইকুয়াল কত? 0। তাহলে a এর মান একটা 4 আসতেছে, আর একটা কত -5 আসতেছে। তাহলে a এর মান 4 আর -5 হলে এই ম্যাট্রিক্সটা কি হবে? ব্যতিক্রমী হবে। তাহলে তুমি একটু শুদ্ধি পরীক্ষা করে দেখো, তোর এখানে তুমি 4 বসাইলা, এখানে যদি 4 বসাও তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে? এটা তো 1 হয়ে যাবে, এখানে তো অলরেডি -1 আছে, সো এখানে -8 আসে, বুঝছো? এখানে যদি তুমি 4 বসাও এটা 8 হবে। এখন এটাকে আমরা বিস্তার করে দেখি, বিস্তার করলে আগে এই কর্ণ বরাবর গুণ, তাহলে 8 সূত্রের মাইনাস, তাহলে এই 2টা মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কি 8, তাহলে 0 আসছে না। তাহলে এটা একটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি এর মান কত হয়? 4 এবং -5 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 25টা এমসিকিউ সলভ করা শেষ। তো এখানে তোমরা বুঝতে পারছো কোথায় কোথায় ভুল ছিল, কোথায় কোথায় ভুল ছিল না। তো তুমি একটু প্র্যাকটিস করে নিবা, প্র্যাকটিস করে এই যে প্রশ্নগুলো আমি আজকে সলভ করে দেখালাম, এই প্রশ্নগুলো তোমার উত্তরপত্রের সাথে মিলাই দেখবে তোমার কয়টা হইলো, কয়টা হয় নাই। সো তোমার কয়টা অ্যান্সার হয়েছে সেটা আমাকে একটু কমেন্টে জানাবে। আর যারা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ সলভিং ক্লাসটা করতে চাও, এই ক্লাসের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, তাও তুমি ক্লাসটা করে নিতে পারবো। তো সবাই ম্যাথ জিনিসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। এই যে আমরা বলি না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এই বিষয়টা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার আয়ত্তে থাকবে। এখানে মুখস্থ করার বিষয় নাই, তুমি সূত্র যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি নিজে নিজে শর্টকাট বের করতে পারবো। এখানে তো আমরা অনেকে বলে যে আমি অনেক বেশি শর্টকাট জানি, অনেক সহজে অ্যান্সার বের করতে পারি, 25টা এমসিকিউ তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাহলে দেখবা তারা দীর্ঘ সময় ধরে এটা প্র্যাকটিস করে আসছে। সো তুমি যদি ম্যাথে 25 মিনিটে আগে 25টা এমসিকিউ সলভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সবগুলা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, বেসিক কনসেপ্ট জানতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সালাম আলাইকুম।